আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্কোয়াক 7700 এটি হলো এভিয়েশন বা বিমান চালানোর জগতে ব্যবহারকৃত আন্তর্জাতিক জরুরি ট্রান্সপন্ডার কোড। যখন একটি বিমান উড্ডয়ন অবস্থায় কোনো মারাত্মক সংকটে পড়ে, তখন পাইলট এই কোডটি ব্যবহার করে ভূমি বা গ্রাউন্ডে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে দ্রুত সতর্কবার্তা পাঠান। যদি কোনো বিমানে হামলা হয় বা বিমানের ইঞ্জিনে যদি কোনো সমস্যা দেখা দেয়, ইলেকট্রনিক সিস্টেম অকেজো হয়ে যায় কিংবা হাইড্রোলিক সিস্টেমে বড় কোনো গোলাযোগ ঘটে, বিমানের ভেতরে ইঞ্জিনে বা কার্গো হোল্ডে আগুন লেগে যায়, ধোঁয়া দেখা দেয়, এই ধরনের জরুরি পরিস্থিতিতে এই কোডটি গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয় যাতে জরুরি পরিস্থিতির জন্য তারা প্রস্তুত থাকে। দেখুন, যখন পাইলট তার ড্যাশবোর্ড থেকে 7700 কোডটি সেট করেন, তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার রাডার স্ক্যানে ওই বিমানটি উজ্জ্বল হয়ে ওঠে বা লাল রঙে ব্লিঙ্ক করতে থাকে। এতে কন্ট্রোলার সহজেই বুঝতে পারেন বিমানটি বিপদে পড়েছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোডটি পাওয়ার পরপরই ওই এলাকায় থাকা অন্যান্য সমস্ত বিমানের চেয়ে সংকটাপন্ন বিমানটিকে অবতরণের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। কন্ট্রোলাররা অন্য বিমানগুলোকে সরিয়ে দিয়ে এই বিমানের জন্য আকাশপথ খালি করে দেন। একটি সংকেত পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট বিমানবন্দরে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল রানওয়ের পাশে প্রস্তুত থাকা হয়। এখন প্রশ্ন হলো, এই যে কোড রয়েছে 7700, এটি কেন আলোচনায়? দেখুন, এটি কেন আলোচনায় নিশ্চয়ই দেখতে পারছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। মার্কিন বিমান বাহিনীর একটি বিশাল আকার জ্বালানি সরবরাহকারী যে KC-135 যে আকাশে উড়ন্ত ট্যাঙ্কার রয়েছে, যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করে, এই ধরনের একটি বিমান আকাশে উড়ন্ত অবস্থায় এই ধরনের জরুরি সংকট কাতারে প্রেরণ করেছে। তারপর থেকেই কিন্তু এই বিমানটি আন্তর্জাতিকভাবে ওই আকাশ সীমা থেকে অদৃশ্য হয়ে গেছে এমনটা বলা হচ্ছে, বা এই নিখোঁজের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। ঘটনা সম্পর্কে যেমনটা জানা যায়, কাতারের ভেতর থাকা যে আল উদেদ এয়ার বেস রয়েছে, সেখান থেকে জ্বালানি ভরে এই বিমানটি আকাশে উড্ডয়ন করছিল হরমুজ প্রণালী বা এর আশেপাশের আন্তর্জাতিক সীমানায়। হঠাৎ করেই কিন্তু বিমানটির পক্ষ থেকে এই জরুরি অবস্থার যে কোড রয়েছে 7700 সেটা প্রেরণ করা হয়। আর এটি তখনই করা হয় যুদ্ধকালীন পরিস্থিতিতে, যখন ইঞ্জিনের ভেতর কোনো হামলা হয় বা কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা জরুরি পরিস্থিতি। এরপরই কিন্তু রাডার থেকে এই বিমানটি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। জরুরি বিপদ সংকেত পাঠানোর পর এই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের দাবিতে বলছে যে এই বিমানটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জরুরি ভিত্তিতে একটি তাদের অজ্ঞাত ঘাঁটিতে এটি অবতরণ করতে পেরেছেন সফলভাবে। তবে এখানে কেন এই জরুরি পরিস্থিতি তৈরি হলো বা বিমানটির কী ধরনের ক্ষতির কারণে এই সংকেত দেওয়া হলো, সেই বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি। দেখুন, KC-135 স্টান্টর ট্যাঙ্কার এটি হলো মার্কিন বিমান বাহিনীর ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘকাল ধরে চলা সেবা দিয়ে আসা একটি বিমান। 1950-এর দশকে এই বিমানগুলো মূলত উড়ন্ত ফুয়েলিং স্টেশন হিসাবে কাজ শুরু করে। মাঝ আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহ করে এগুলো। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের একেবারে জর্ডানের ভেতর যে ঘাঁটিগুলো রয়েছে, সেখান থেকে F-35 এবং F-16 বা F-15 স্ট্রাইক ইগলের মতো যুদ্ধ বিমানের ইরানের মূল ভূখণ্ডে আক্রমণ করার জন্য এই বিমানগুলো অন্যতম বড় লজিস্টিক সাপোর্টার। কারণ এগুলো আকাশে যদি রিফিউলিং না করে, এই বিমানগুলো সরাসরি ইরানের ভূখণ্ডে এত পথ পাড়ি দিয়ে আক্রমণ করতে পারবে না। এবং বর্তমান সময়েও কিন্তু শোনা যাচ্ছে যে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে এই রিফিউলিং ট্যাঙ্কারের মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার মহড়াও বিভিন্ন উপায়ে তারা করে যাচ্ছে। এখন প্রশ্নটা হলো যে এই রিফিউলিং বিমানগুলো কাতারের উদেদ ঘাঁটি থেকে উড্ডয়নের পর হঠাৎ করেই এই জরুরি পরিস্থিতির সম্মুখীন হলো এবং 7700 যে কোড রয়েছে, মানে এই বিমানের ভেতর অগ্নিকাণ্ড লেগে গেছে, এই ধরনের যে বিপদ সংকেত দিল, এর কারণ কি? অনেক ক্ষেত্রে কিন্তু ধারণা করা হচ্ছে যে হতে পারে এই বিমানগুলো এই ধরনের মিশন পরিচালনা করার জন্য ইরাকের আকাশে প্রবেশ করে ফেলেছিল বা ইরানের কাছাকাছি চলে
গিয়েছিল, সেখান থেকেই কিন্তু ইরান হয়তো প্রতিক্রিয়া দেখিয়েছে, যে প্রতিক্রিয়ার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই কোনো ধরনের তথ্য দিচ্ছে না। কারণ দুই পক্ষই এই ফ্যাসিলিটি বা এই অক্ষারিক রেখায় বর্তমানে চলছে যে তাদের মধ্যে একটা যুদ্ধবিরতি চলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন কেউ করছে না। যদিও যুক্তরাষ্ট্র গতকাল রাতেই ইরানের একটি তেলবাহী জাহাজের উপর আক্রমণ করেছে। এখন তার পাল্টা পদক্ষেপ হিসাবেই এই আকাশে উড়ন্ত যে কেসি ট্যাঙ্কার রয়েছে তাতে ইরান আক্রমণ করলো কিনা সেই বিষয়গুলো নিয়েও কিন্তু সন্দেহ জাগছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যা হচ্ছে তা অনেকটা ধোঁয়াশার মতো। কোন দেশ কোন সামরিক পদক্ষেপ নিচ্ছে বা জরুরি ভিত্তিতে নিতে পারে সেই বিষয়ে ধারণা দেওয়া এবং তথ্য দেওয়া খুব কঠিন। কারণ দুই দেশই কিন্তু তেমন তথ্য বা কোনো ধরনের সামরিক প্রতিক্রিয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা কোনো স্বীকারোক্তিমূলক যে স্টেটমেন্ট রয়েছে তা দেয় না। দিলেও সেটা একেবারে ধোঁয়াশার মতো দেয়, যদিও টেনশন কিন্তু চলমান। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক রিফুয়েলিং বিমান KC-135 পুরোপুরিভাবে ভালো অবস্থায় অবতরণ করেছে এমনটা যুক্তরাষ্ট্র দাবি করলেও কোন ঘাঁটিতে অবতরণ করেছে, কেন এই পরিস্থিতি তৈরি হলো বা এর বিস্তারিত কি সেই সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হয়নি। আর এখান থেকেই কিন্তু পূর্বের বিষয়গুলো কানেক্ট করে সন্দেহটা জাগে। এর পূর্বেও ইরান যখন হামলা করেছিল যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে, তখন যুক্তরাষ্ট্র বলেছিল মিসাইল হিট করতে পারেনি, ড্রোনগুলো তারা সফলভাবে প্রতিহত করতে পেরেছে। তবে CNN এর বর্তমান কিছু অনুসন্ধানী প্রতিবেদন তার উল্টো কিন্তু তথ্য দিয়েছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের হামলাগুলো বেশ সক্রিয় ছিল এবং অন্তত 16টি ঘাঁটির মধ্যে বেশিরভাগ ঘাঁটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, যেগুলো পুনরায় ব্যবহার করা খুব কঠিন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও যখন ইরানের বিরুদ্ধে সামরিক মিশনের সমাপ্তি ডেকেছেন, ঘোষণা দিয়েছেন যে সামরিক মিশন শেষ, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বক্তব্যে বিষয়টাকে ভিন্ন আঙ্গিকে প্রকাশ করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যে ট্রুথ সোশ্যাল রয়েছে সেখানে স্টেটমেন্টে দাবি করেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে চুক্তি করে তাহলেই একমাত্র যুদ্ধ শেষ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে না নিলে অ্যাপিক ফিউরি যে মিশন শুরু করা হয়েছে ইরানের বিরুদ্ধে সেটা শেষ হবে না এবং যুক্তরাষ্ট্র নতুন করে পুনরায় তার সর্বশক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাবে, যার জোর প্রস্তুতি বর্তমানে চলছে। দেখুন, আলোচনা একটা হচ্ছে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যেই পরোক্ষভাবে, যেখানে অনেক সংবাদ মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দুই দেশের যে দূরত্ব ছিল সেটা হয়তো কমে এসেছে এবং কিছু কিছু ক্ষেত্রে একে অন্যকে ছাড় দিচ্ছে। তবে মেজর কিছু ইস্যুকে কেন্দ্র করে এখনো সমাধানের কোনো দ্বার প্রান্তে দুই দেশ নেই। যদি আগামী কয়েকদিনের ডেডলাইনে এই চূড়ান্ত বিষয়গুলোর সমাধান না হয়, তাহলে যুক্তরাষ্ট্র অনেকটাই চাচ্ছে সীমিত পরিসরে আক্রমণ করে হলেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে, যাতে করে ইরানকে যে কোনো পরিস্থিতি মেনে নিতে বাধ্য করতে বা চীনের ভেতর যে আলোচনা হবে তার দর কষাকষির ক্ষেত্র হিসাবে একটা গ্রাউন্ড পাওয়া যায়। দেখার বিষয় যে এই যে চূড়ান্ত পরিকল্পনা এবং বর্তমানে অঘোষিতভাবে যে সামরিক হামলা একে অন্যের বিরুদ্ধে শুরু হয়েছে তার চূড়ান্ত পরিস্থিতি কোথায় দাঁড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।